ওকে, ঠিক আছে, ডান। এবার আমরা শুরু করি। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো পলিটেট্রাফ্লোরোইথিলিন। এটি কিভাবে ম্যানুফ্যাকচার করা যায় বা এটা কিভাবে সিনথেসিস করা যায় সেটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। এইটা কিন্তু এক রকমের ফ্লোরোপলিমার, ঠিক আছে। এই ফ্লোরোপলিমার গুলি কমার্শিয়ালি বেশ ইম্পর্টেন্ট। আমরা আজকে দেখব যে এটা হলো সবচেয়ে কমন পলিটেট্রাফ্লোরোইথিলিন। এটা কিভাবে তৈরি করে, কিসের থেকে তৈরি করে, সেই প্রসেসটা আমরা দেখার চেষ্টা করব। দেখেন, আমরা যদি পলিটেট্রাফ্লোরোইথিলিনের যে সিনথেসিস সেটাকে ভাগ করতে চাই বিভিন্ন স্টেপে, তাহলে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রোডাকশন অফ ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। প্রথমে আমরা ক্লোরোফর্ম লাগবে, আমাদের তৈরি করতে হবে। দেন প্রোডাকশন অফ ক্লোরো ডাইফ্লোরোমিথেন, ঠিক আছে। এই টেট্রাক্লোরোমিথেন বা ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম থেকে আমরা ক্লোরোডাইফ্লোরোমিথেন তৈরি করব, অর্থাৎ আমরা এখানে ফ্লোরিন ইন্ট্রোডিউস করব। তারপরে আমরা যেটা করব, টেট্রাফ্লুরোইথেনে পরিণত করব, টেট্রাফ্লুরোইথিন। ওকে, অর্থাৎ এটাকে আমরা ইথেন থেকে ইথিনে কনভার্ট করব, স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড মানে মলিকুলে পরিণত করব। তারপরে আছে পলিমারাইজেশন অফ টেট্রাফ্লোরোইথিন, অর্থাৎ সেই টেট্রাফ্লোরোইথিনটাকে আমরা পলিমারাইজ করব। এই চারটা স্টেপ আমাদেরকে দেখতে হবে। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হলো, বললাম যে ক্লোরোফর্ম তৈরি করার স্টেপ। ক্লোরোফর্ম তৈরি করার স্টেপটা আপনারা বোধহয় ইন্টারমিডিয়েটে অলরেডি পড়ছেন, তাও আমি বলতেছি, তখন হয়তো অত ডিটেইল দেখা হয়নি। প্রথমে আমরা টেট্রাফ্লোরো ট্রাইক্লোরোমিথেন কি থেকে তৈরি করতে পারি, বা ক্লোরোফর্ম মিথেন থেকে। ওকে, মিথেনকে যদি আমরা ক্লোরিনেশন করি ক্লোরিন গ্যাসের সাথে, তাহলে আমরা পাবো ক্লোরোফর্ম, ঠিক আছে। এই মনে আছে, ক্লোরিনেশন বিক্রিয়া এসএসসি তে পর্যন্ত খুব ইম্পর্টেন্ট ছিল। এখানে কারো টিউশনি করানোর অভিজ্ঞতা আছে কিনা? আছে? তাহলে ক্লাস 9-এ দেখবেন যে যে জৈব রসায়নের পার্টে একটা ছিল, ক্লোরিনেশনের একটা বিক্রিয়া ছিল। তারপরে ইন্টারমিডিয়েটেও এটা খুব কমন একটা ক্লোরিনেশন বিক্রিয়া, ঠিক জি আছে। স্যার। এই মিথেন থেকে কিভাবে ক্লোরোফর্ম তৈরি করা যায় সেটা ওই আপনারা পুরাতন ক্লাসে পড়ে আসছেন। তাও আমি বলি, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম ইজ ওয়ান অফ দি products formed by the reaction of methane and a mixture of chlorine and hydrogen chloride। এটা কিন্তু ধাপে ধাপে বিক্রিয়াটা হয়। এখানে যেহেতু আপনাদের এটা পুরাতন পড়া, আমি বারবার ব্যাখ্যা করতে চাচ্ছি না। এটা একটা একটা করে মিথেন থেকে কি হবে, একটা একটা করে ক্লোরিন রিপ্লেস হবে, যদি মনে থাকে বিক্রিয়াটা, তাই না? এই ক্লোরিন থেকে ক্লোরিন এসে কি করবে, একটা একটা করে হাইড্রোজেনকে রিপ্লেস করবে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। যেহেতু তিনটা হাইড্রোজেনকে যখন আমরা রিপ্লেস করতে পারবো, তখন এটার নাম হবে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। এবং তৈরি হলো কি, তিনটা হাইড্রোক্লোরিক গ্যাসের মলিকুল। এটা খুব সহজ। তো এইভাবে আমরা পাইলাম ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মটা থেকে এখন আমরা তৈরি করব কি, ক্লোরো ডাইফ্লোরোমিথেন, অর্থাৎ এখানে আমরা ফ্লোরিন দিয়ে ক্লোরিনকে রিপ্লেস করব। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব যখন আমরা এই ক্লোরোফর্মের সাথে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসকে বিক্রিয়া করাবো। এখন যখন হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসকে আমরা বিক্রিয়া করাবো, দেখ এখানে আমরা উল্লেখ করছি যে প্রভাবকটা প্রয়োজন আমাদের অ্যান্টিমনি অ্যান্ড মানে 3 হতে পারে, অ্যান্টিমনি 5 হতে পারে, ক্লোরো ফ্লোরাইড, ঠিক আছে। এই প্রভাবকটা ব্যবহার করার পরে আমরা পাবো কি, ক্লোরো ডাইফ্লোরো মিথেন। ওকে, তাহলে আমরা নিলাম ক্লোরোফর্ম, তার সাথে হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করাইলাম, আমরা এখানে কি পাইলাম, ক্লোরো ডাইফ্লোরো মিথেন। এখানে আমাদের ক্লোরিন কয়টা ছিল, তিনটা, ঠিক আছে। ক্লোরিন তিনটা ছিল, তার মধ্যে এখান থেকে দুইটা ক্লোরিন কি হবে, ফ্লোরিন দ্বারা রিপ্লেসড হবে। এইখান থেকে দুইটা ক্লোরিন ফ্লোরিন দ্বারা রিপ্লেসড হবে। সো
হাইড্রোজেন ফ্লোরাইডটা পরিণত হবে কিসে? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে। আর আমাদের যে প্রয়োজনীয় যে মলিকুল সেটা আমরা পেয়ে গেলাম যে ক্লোরো ডাইফ্লোরোমিথেন। আচ্ছা, এরপরে থার্ড স্টেপ আমাদের যেটা প্রয়োজন সেটা হলো প্রোডাকশন অফ টেট্রা ফ্লোরো ইথেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? প্রোডাকশন অফ টেট্রাফ্লোরোইথিন। যদি খুব ভালো করে খেয়াল করেন আমাদের মনোমার প্রয়োজন। আমরা এখানে আসলে মনোমার চাচ্ছি যে পলিমারাইজেশনের জন্য আমরা দুই রকম পাই। একটা ফ্রি রেডিক্যালের পলিমারাইজেশনের জন্য আমাদের সাধারণত আনস্যাচুরেটেড পলিমার প্রয়োজন, মনোমার প্রয়োজন পড়ে। আর যদি আমরা কন্ডেনসেশন পলিমারাইজেশনে যাই তখন আমরা ফাংশনাল মনোমার ব্যবহার করি আর কি। মানে যেটা সাধারণত চেইন এন্ডে ফাংশনালিটি তার ফাংশনাল গ্রুপ থাকে আর রিঅ্যাকটিভ ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এবার আমরা যদি খেয়াল করি তাহলে আমরা তৈরি করব কি টেট্রাফ্লোরোইথিন, যেটা মনোমার পলিটেট্রাফ্লোরোইথেনের। আচ্ছা, এখানে আমরা প্রথমে আগের বিক্রিয়াটা থেকে নিয়ে আসব ক্লোরো ডাইফ্লোরোইথেনকে আমরা নিয়ে আসব। এটাকে আমরা যদি হিট করি ইন অ্যাবসেন্স অফ এয়ার তাহলে এটা কি পরিণত হয়? একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডে পরিণত হয় এবং এই প্রসেসটার নাম হলো পাইরোলাইসিস। It is very important. So what is the name of the process? পাইরোলাইসিস। পাইরোলাইসিস। ওকে, পাইরোলাইসিসের মাধ্যমে আমরা কি করতেছি দেখেন, এটা একটা স্যাচুরেটেড কম্পাউন্ড ছিল, সেটাকে আমরা কিসে কনভার্ট করতেছি? আনস্যাচুরেটেড। খেয়াল করছেন এই কম্পাউন্ডটায় কোনো দ্বিবন্ধন নাই, কিন্তু এই যে আমরা ফাইনাল প্রোডাক্ট যেটা পাচ্ছি সেটার মধ্যে কি আছে? দ্বিবন্ধন আছে। এটা কিভাবে হলো? এখান থেকে আমরা কি করছি? হাইড্রোজেন আর ক্লোরিন নির্গত হয়েছে, যারা পরস্পর বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইডে পরিণত হয়েছে। ওকে, এই বিক্রিয়ার সাথে আপনারা পরিচিত, সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত তৈরি করা, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত তৈরি করা। ঠিক আছে, তো আমরা এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের মনোমারটাকে পেয়ে গেলাম, যেটা হলো পলি টেট্রাফ্লোরো। এই শুনতেছেন নাকি? জি স্যার, শুনতেছি। তাহলে পলি যদি আমি বলি মনোমারে পলি টেট্রাফ্লোরো তাহলে হবে? তা কি হবে? টেট্রাফ্লোরোইথিন। আপনারা তো দেখতেই পাচ্ছেন নামটা। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে পলিমারাইজ করতে পারি বলেন? মনোমারটাকে কি পদ্ধতিতে? এডিশন হ্যাঁ, পদ্ধতিতে। ভেরি গুড, হয়ে গেছে। এডিশন পদ্ধতি বা ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনের মাধ্যমে আমরা এটাকে কনভার্ট করতে পারি। দেখেন এই রিঅ্যাকশনটা কিভাবে করা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। হ্যাঁ, আচ্ছা, বলছে কি লো প্রেসার অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার, লো অ্যাটমসফিয়ারিক প্রেসারে হাই টেম্পারেচারে এই রিঅ্যাকশনটা ফেভার করে। স্টিমের উপস্থিতিতে অনেক সময় করা হয়, প্রি হিটেড করা হয়। স্টিম দিয়ে কি করা হয়? প্রি হিটেড করা হয় টু অ্যারাউন্ড 1220 কেলভিন। ঠিক আছে, এন্ড ক্লোরোডাইফ্লোরোমিথেন এট 670 কেলভিন। আলাদা আলাদা কিন্তু এগুলি। হ্যাঁ, যখন ফেড করা হয় একটা রিঅ্যাক্টরে এই রিঅ্যাকশনটা হয় এবং আমাদের একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হয়। তাহলে এবার আমরা দেখি যে পলিমারাইজেশন রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে।
আচ্ছা, এখানে একটা জিনিস উল্লেখ করা জরুরি, খেয়াল করেন। এই বিক্রিয়ায় যদি টেম্পারেচারটা আপনি কন্ট্রোল না করেন, ঠিক আছে, যখন টেট্রাফ্লোরোইথিন তৈরি হয়ে গেল, সেই রিঅ্যাকশন টেম্পারেচার যদি আপনি কন্ট্রোল না করেন, তাহলে এই প্রোডাক্টটা আপনার এই টেট্রাফ্লোরোইথিলিন কি হবে, ভেঙে যেতে পারে। ঠিক আছে, যদি ভেঙে যায় তাহলে একটা বাজে অবস্থা হবে, কারণ আপনার প্রোডাক্ট কোয়ালিটিও আপনি পাচ্ছেন না ভালো, আপনি আর মনোমারটাকে ভেঙে ফেলতেছে, আবার এটা একটা এক্সপ্লোসিভ এই রিঅ্যাকশনটা। সো এই রিঅ্যাকশন যখন হবে তখন একটা বড় সড়ো এক্সপ্লোশন হবে। সুতরাং সব সময় এই রিঅ্যাক্টরের চারদিকে কুলিং ওয়াটার দিয়ে টেম্পারেচারটাকে মেইনটেইন করা হয়, যেন টেম্পারেচারটা একটা নির্দিষ্ট মার্জিন ক্রস না করে যখন আপনার প্রোডাক্টটা তৈরি হবে। যদি আপনি এটা না করতে পারেন তাহলে কিন্তু রিঅ্যাকশন মারাত্মক হবে, ভায়োলেন্ট একটা রিঅ্যাকশন হয়ে এই পুরা রিঅ্যাক্টরটা ব্লাস্ট করবে। ঠিক আছে, ওকে। এখন আমরা আসবো ফাইনাল যেটা, সেটা হলো কি, পলিমারাইজেশন রিঅ্যাকশন। পলিমারাইজেশন রিঅ্যাকশন একদম ইজি, পলিইথিলিনের বিক্রিয়ার মতো। কি হচ্ছে, জাস্ট ডাবল বন্ড ভাঙতেছে, ডাবল বন্ড ভেঙে দুই পাশে দুইটা নতুন হাত তৈরি হচ্ছে প্রত্যেকটা রিপিটিং ইউনিটের। এইভাবে রিপিটিং ইউনিটগুলি পরস্পরের সাথে কানেক্টেড হয়ে লম্বা পলিমার চেইন তৈরি করবে। রেডিক্যাল পলিমারাইজেশন ব্যবহার করা হয় সাধারণত। এখানে আপনার ইনিশিয়েটর হিসেবে বিভিন্ন পারসালফেট ব্যবহার করতে পারেন, যেমন ফর এক্সাম্পল অ্যামোনিয়াম পারসালফেট। টেম্পারেচার মেনটেন করতে হয় অ্যারাউন্ড 310 to 350 কেলভিন, আর প্রেসার অ্যারাউন্ড 10 to 20 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যে পলিমারের সিনথেসিসটা দেখব সেটা হলো পলিমিথাইল মিথ্যাক্রাইলেট। ঠিক আছে, পলিমিথাইল মিথ্যাক্রাইলেট। এখন এটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি, দেখেন একটা রিঅ্যাকশন মেকানিজম আপনাকে দেখানো আছে। এটা আমি দুইটা মেকানিজম আপনি এখানে ব্যবহার করতে পারেন পরীক্ষার জন্য, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা থেকে লিখলে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা দেখি প্রথমে আমরা যেটা করব, মনোমার তৈরি করতে হবে আমাদের। মনোমারটার জন্য আমরা যে র মেটেরিয়াল ব্যবহার করি সেটা হলো অ্যাসিটোন সায়ানোহাইড্রিন। মনোমারটার নাম কি? অ্যাসিটোন সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন। ঠিক আছে, সহজে চিন্তা করলে কার্বন, যেহেতু কার্বনে কয়টা হাত থাকে, 4 হাত, অ্যাসিটোন যেহেতু আছে তার মানে এখানে থাকার কথা ছিল কি, অ্যাসিটোনের সংকেত কি বলেন দেখি, বলেন। অ্যাসিটোনের সংকেত কি? মনে নেই কারো? স্যার CH3 C ডাবল বন্ড O CH3। হুম, এটা হলো অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোনে কয় কার্বন থাকে? স্যার 3 কার্বন। ভেরি গুড, 3 কার্বন থাকে। তাহলে অ্যাসিটোন সায়ানোহাইড্রিন যেহেতু বলছে, তার মানে এখানে আমাদের অবশ্যই কয়টা কার্বন থাকবে? 2টা অংশ আছে কিন্তু। ঠিক আছে, ওরে, আবার ইয়ে চলে গেল কেন? আচ্ছা, এখানে খেয়াল করেন তাহলে কি হলো, এই যে অ্যাসিটোন অংশটার সঙ্গে আমাদের কি যুক্ত হয়েছে? সায়ানাইড। সায়ানাইড মূলকটাকে খুঁজে পেয়েছেন? এই জন্য এটার নাম হয়েছে কি, অ্যাসিটোন সায়ানো হাইড্রিন, হাইড্রোজেন আছে, পাইছেন খুঁজে? এই জন্য এটার নাম হয়েছে কি, অ্যাসিটোন সায়ানোহাইড্রিন। আমাদের অ্যাসিটোনের স্ট্রাকচার আপনাদের মধ্যে থেকে একজন বলছে কিরকম, CH3,
এটা ডাবল বন্ড ও আর কি CH3 ওকে। তাহলে এটা থেকে কি হয়েছে আসলে একটা সায়ানাইড যুক্ত হয়েছে, এন ডাবল বন্ড ভেঙে গেল, এখানে যুক্ত হয়েছে সায়ানাইড, আর এখানে যুক্ত হয়েছে হাইড্রোজেন। ক্লিয়ার? আচ্ছা, এজন্য এটার নাম হয়েছে অ্যাসিটন সায়ানোহাইড্রিন। এই অ্যাসিটন সায়ানোহাইড্রিনকে যদি আমি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 125 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করি, তাহলে কি হবে? এটা তৈরি করবে মিথাক্রাইল অ্যামাইড সালফেট। কি তৈরি করবে? মিথাক্রাইল অ্যামাইড সালফেট। ওকে, এইখানে এই যে সায়ানো গ্রুপটা যে আছে সেটার মধ্যে তৈরি হবে একটা অ্যামিন গ্রুপ, যেটা সালফিউরিক অ্যাসিডের সাথে বন্ডেড অবস্থায় বা কানেক্টেড অবস্থায় থাকবে, এই জন্য এটার নাম হবে মিথাক্রাইল অ্যামাইড সালফেট। ওকে, এখন এই মিথাক্রাইল অ্যামাইড সালফেটকে যদি আমি মিথানলের সাথে বিক্রিয়া করাই ওয়াটারের উপস্থিতিতে, তাহলে আমরা পাবো মনোমারটা, যেটা হলো মিথাইল মিথাক্রাইলেট। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকোহলের সাথে মিথানলের সাথে যখন বিক্রিয়া করাবো ওয়াটারের উপস্থিতিতে, তখন আমরা পাবো মনোমার এই পলিমারটার জন্য, যেটা হলো মিথাইল মিথাক্রাইলেট। আচ্ছা, এবার মিথাইল মিথাক্রাইলেটকে কি করতে হবে? আমাদের পলিমারাইজেশন করতে হবে, টু কনভার্ট ইট ইনটু পলিমিথাইল মিথাক্রাইলেট। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করব? সেই আগের মতো ইজি সিস্টেম। যেহেতু এখানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে আমরা এটাকে কি পদ্ধতিতে পলিমারাইজ করতে পারি? এনিওয়ান? জি স্যার। এটা কি পদ্ধতিতে পলিমারাইজ হবে? এটা তো মনোমার মিথাইল মিথাক্রাইলেট। এখন যেহেতু এর মধ্যে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আমার আছে, তাহলে আমি কিভাবে এটাকে পলিমারাইজ করতে পারি? ইজিয়েস্ট সিস্টেম, এডিশন Addition. পলিমারাইজেশন। ঠিক আছে, তাহলে কি হবে? যে কার্বনের দেখেন ডাবল বন্ডটা ভেঙে গেছে, ডাবল বন্ড ভেঙে এখানে সিঙ্গেল বন্ডের চেন তৈরি হবে। তবে এই দেখেন, যেহেতু এই মিথাইল মিথাক্রাইলেট অংশটা, এই যে এই অংশটা কিন্তু আমাদের আনচেঞ্জড, তাই না? শুধুমাত্র ডাবল বন্ড ভেঙে আমাদের কি হচ্ছে? পলিমারের চেইনটা, মনোমারগুলি রিপিটিং ইউনিট হিসেবে পাশাপাশি যুক্ত হচ্ছে। এই জন্য আমাদের একটা লম্বা পলিমার চেইন পাবো। পলিমারটার নাম কি হবে? জাস্ট মিথাইল মিথাক্রাইলেটের সামনে পলি বসে যাচ্ছে, পলি মিথাইল মিথাক্রাইলেট। এবার আমরা এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট একটা মেকানিজম দেখব, সেটা হলো নাইলনের। এবং এখান থেকে কোয়েশ্চেন সাধারণত কোনো না কোনো ভাবে আসেই নাইলন থেকে, কারণ নাইলনটা খুবই মানে এক্সটেন্সিভলি ইউজড পলিমার। হ্যাঁ, পলিইথিলিন যেরকম ব্যবহার করা হয় র্যাপিং বা প্যাকেজিং এ, তেমনি নাইলনটা ফাইবার হিসেবে কিন্তু বেশ ব্যবহার হয়। আচ্ছা, এখন নাইলন তো বিভিন্ন রকম হয়, সেটা সম্পর্কে আপনাদের কারো কোনো আইডিয়া আছে কিনা? নাইলন কিন্তু অনেক রকম হতে পারে, নাইলন 6, নাইলন 6, নাইলন 6, 4, নাইলন কি বলে 6, 10, এরকম কিন্তু অনেক ধরনের নাইলন হতে পারে। আপনাদের কারো কোনো অভিজ্ঞতা আছে? এই নামগুলি সম্পর্কে পরিচিতি আছে? স্যার নাইলন 6 to 10 ওইটার সাথে পরিচিত স্যার। হুম হুম।
Nylon 6 to 10. 6 to 10 এটা আপনার পরিচিত? জি স্যার। কিভাবে, এটা কি কি মনোমার আছে তাহলে একটু বলার চেষ্টা করেন, বা কিভাবে পরিচিত, আসলে কিভাবে শুনছেন নামটা তাই জানতে চাই। স্যার এটা ইন্টারমিডিয়েট বইতে ছিল স্যার। হাজারিনাগের স্যার বই। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি সবাইকে বলতেছি যারা ক্লাসে আছেন, এই নাইলন পার্টটা আপনারা খুব ভালোভাবে পড়বেন। নাইলন থেকে সাধারণত প্রশ্ন আসেই, যেহেতু এটা খুবই এক্সটেন্সিভলি ইউজড একটা ফাইবার। আচ্ছা, এখন নাইলনের প্রথম যে আমরা প্রশ্নটা সাধারণত করা হয় বা যেই টপিকটা আমাদের জানতে হবে সেটা হলো নাইলনের নামকরণ বা নেমিং। স্যার বেনজিনের মতো একটাই আছে যে স্যার এটা কিসের? এটা আসতেছে, ক্যাপ্রোলেক্টাম। এইটা আমি তো বললাম নাইলন বিভিন্ন ধরনের হইতে পারে। এই জন্য আমাদের নাইলনের যে সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে সেটাই হলো, সবচেয়ে ইম্পর্টেন্ট বলতেছি মানে সবচেয়ে সহজ যে প্রশ্নটা আসে সেটা হলো নামকরণ, যে নাইলনের কিভাবে নামকরণ করা হয়। ঠিক আছে, হাউ ক্যান ইউ নেম এ নাইলন পলিমার। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি। প্রথমে আমাদের যে ইনফরমেশনটা আমরা এখানে শুরু করতেছি, এখানে আমি স্লাইডটা থেকে আপনাদেরকে আলোচনা করতেছি। সাম নাইলনস আর মেড ফ্রম ওয়ান কাইন্ড অফ মনোমার সাচ অ্যাজ সাইক্লিক অ্যামাইড কল্ড অ্যালেকটাম। এক ধরনের নাইলন আছে যেটাকে আমরা সাইক্লিক অ্যামাইড থেকে তৈরি করি। অ্যামাইড কেন বলা হয়েছে, এই CONH এই গ্রুপটা আছে এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যামাইড। আচ্ছা, এইখানে যেহেতু সাইক্লিক অ্যামাইড, ঠিক আছে, এই সাইক্লিক অ্যামাইডকে বলা হয় সাধারণত কি ল্যাকটাম। আর এই কম্পাউন্ডটার নাম হলো ক্যাপ্রোল্যাকটাম। এই কম্পাউন্ডটার নাম কি? ক্যাপ্রোল্যাকটাম। এই ক্যাপ্রোল্যাকটামকে যদি আপনি পলিমারাইজ করেন, দেখেন ফর এক্সাম্পল ক্যাপ্রোল্যাকটাম ইজ এ ল্যাকটাম উইথ 6 কার্বন অ্যাটমস। ক্যাপ্রোল্যাকটামে কয়টা কার্বন আছে? 6টা। 1 2 3 4 5 6, এজন্য এটাকে বলা হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম। আচ্ছা, তাহলে এইটা থেকে যে নাইলন তৈরি করা হবে, সো দ্য নাইলন মেড ফ্রম ক্যাপ্রোল্যাকটাম ইজ কল্ড নাইলন কি 6 or polyamide 6। সবসময় মনে রাখবেন নাইলন কিন্তু কমার্শিয়াল নেম, এটার পলিমারের যে নরমাল নেম আমরা দিতে পারি সেটা কি পলিঅ্যামাইড। ওকে, যেহেতু এখানে অ্যামাইড বন্ধন তৈরি হয় সেজন্য এটাকে বলা হয় পলিঅ্যামাইড। আচ্ছা, এখন যদি খেয়াল করেন সহজে, তাহলে এই কার্বনে আপনি দেখতে পারবেন যে 6টা, এই পলিমার চেইনে 6টা, প্রত্যেকটা রিপিটিং ইউনিটে 6টা করে কার্বন থাকবে, সেজন্য এটার নাম দেওয়া হলো নাইলন 6। আমি নামকরণটা কিভাবে করা হয় কিভাবে আসে সেটা আলোচনা করতেছি ভেঙে ভেঙে। আচ্ছা, আর এর প্রত্যেকটা রিপিটিং ইউনিটেই কি অংশ আছে? এই ফাংশনাল গ্রুপের নাম কি? আমি অলরেডি বলছি, অ্যামাইড অ্যামাইড ফাংশনাল গ্রুপ। ভেরি গুড। তাহলে এই জন্য এটার নাম হলো, আইদার আপনি বলতে পারেন পলিঅ্যামাইড 6 অথবা আপনি বলতে পারেন নাইলন 6। আমরা যেহেতু কমার্শিয়াল নেমটাই বাজারে ব্যবহার হয় সেই জন্য আমরা বলি নাইলন 6। ওকে, স্যার, ওইখানে স্যার কার্বন সংখ্যার জন্য কি 6 দিছে লাইলনের হ্যাঁ ওইখানে? ভেরি গুড, হ্যাঁ কার্বন সংখ্যার জন্য এই 6টা আসছে। আচ্ছা, খেয়াল করেন এখানে একটা স্লাইডে দেখানো আসলে একটু ডিফিকাল্ট হচ্ছে,
তবুও দেখি, একটু ছোট করে দিই স্ক্রিনটা। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এখন, তাই না? আশা করি। ওকে, রিঅ্যাক্টিং প্রথমে যে এই ক্যাপ্রোল্যাকটামটা আমরা কিভাবে তৈরি করি? সাধারণত সিনথেসিসের ক্ষেত্রে আপনাকে দুইটা অপশন দেওয়া হতে পারে। একটা দেওয়া হতে পারে যে মনোমার থেকে আপনি পলিমারটা সিনথেসিস করবেন। আমি বোধহয় এটা নিয়ে আগেও আলোচনা করছি যে আপনাদের এইখানে এই চ্যাপ্টার বা এই টপিক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি আসে বা সবচেয়ে কমন যে প্রশ্নগুলি আসে সেটা কি? সেটা হলো যে সিনথেসিস বা তৈরি করার প্রক্রিয়া, যে এই পলিমারটাকে কিভাবে তৈরি করা হয়। এখন তৈরি করার প্রক্রিয়া বা রিঅ্যাকশন আপনার দুই রকম ভাবে চাইতে পারে। একটা চাইতে পারে যে আপনার র মেটেরিয়ালটা থেকে কিভাবে তৈরি করবেন, একেবারে বেসিক র মেটেরিয়াল, ঠিক আছে? যেমন আমরা যদি চিন্তা করি এই পলিমিথাইল মিথাক্রাইল, এটা আমরা কি দেখলাম? আমরা শুরু করছিলাম কি দিয়ে? সায়ানোহাইড্রিন দিয়ে শুরু করছিলাম না? তারপরে আস্তে আস্তে আমরা মনোমারটা তৈরি করছি। সেই সায়ানোহাইড্রিন থেকে আমরা মনোমার মিথাইল মিথাক্রাইলেটে কনভার্ট করছিলাম সেটাকে। তারপরে সেটাকে আমরা পলিমারে পরিণত করছি। ঠিক ক্যাপ্রোল্যাকটামের ক্ষেত্রেও আমরা আপনাকে বলতে পারে যে write down the synthesis process of nylon 6 from, শুনতে পাচ্ছেন আমাকে? সাইক্লোহেক্সানন, ঠিক আছে? জি স্যার। এখানে আমরা যেটা দিয়ে শুরু করব, পয়েন্ট আউট করে দিচ্ছি, এই জিনিসটার নাম হলো সাইক্লোহেক্সানোন। কিটোন গ্রুপ আছে এবং এটা সাইক্লিক, 6টা কার্বন বিশিষ্ট সাইক্লিক কম্পাউন্ড, তাই এটার নাম হলো সাইক্লোহেক্সানোন, ঠিক আছে? সাইক্লোহেক্সানোনকে যদি আমরা হাইড্রক্সিল অ্যামিন, ঠিক আছে, এই হাইড্রক্সিল অ্যামিন যেটা কি প্রোডিউসড অ্যাজ এ সালফেট সল্ট বাই দি এয়ার অক্সিডেশন অফ অ্যামোনিয়া টু নাইট্রিক অ্যাসিড। অ্যামোনিয়া আর নাইট্রিক অ্যাসিডকে বায়ুর উপস্থিতিতে যদি আমরা অক্সিডাইজ করি তাহলে এটা একটা কি তৈরি করবে? সালফেট সল্ট তৈরি করবে, ঠিক আছে? যে হাইড্রক্সিল অ্যামিনে। বলেন স্যার নাইলন 6 স্যার কার্বন সংখ্যা 6 এর জন্য নাইলন 6 হইলো স্যার। তাহলে স্যার আপনি যে স্যার ওই যে আরো নাইলনের কথা বললেন যে নাইলন 6-4, নাইলন 6-7, না, নাইলন তাহলে স্যার 6-6। ওগুলোতে কার্বন সংখ্যা কেমন থাকে? হ্যাঁ, এটা আসবো, আমি আসতেছি, আপনাকে একটা একটা করে এক্সাম্পল দেখায় তারপরে আমি যাব আর কি, ঠিক আছে? আগে প্রথমে আমরা নাইলন 6টা পড়ে নেই, তারপরে যখন নাইলন 6 এ যাব তখনই আপনি বুঝবেন আসলে নামকরণটা কিভাবে করতেছে। ওকে, আচ্ছা। জি স্যার। তাহলে এই সালফেট সল্টটা তৈরি করতে হলে আমাদের এই হাইড্রক্সিল অ্যামিনের সাথে কাকে বিক্রিয়া করাতে হচ্ছে? সালফিউরিক অ্যাসিডের। তাহলে আমরা পাইলাম এই সালফেট সল্ট, অ্যামোনিয়া। এইটার সাথে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস নেই তাহলে এই সাইক্লোহেক্সানন থেকে আমরা, ঠিক আছে, সাইক্লোহেক্সানন অক্সাইম পাই, এই জিনিসটা। ওকে, এরপরে এটার সাথে যখন আমরা বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্টের বিক্রিয়া করাই ক্যাপ্রোল্যাকটাম তৈরি হয়, যেটার কি করতে হয়? আমাদের সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে এই বিক্রিয়াটা করতে হয়। ওকে, তখন যেটা হয় আমরা হয়ে গেল, দাঁড়ান আমি একটু স্লাইডটা নিচে নামাই। তখন আমরা কি পাবো? এই যে ক্যাপ্রোল্যাকটামটা আমরা চাচ্ছিলাম সেই ক্যাপ্রোল্যাকটামটা পাবো। ওকে, এটা হলো কনভেনশনাল সিনথেসিস। কনভেনশনাল সিনথেসিস মানে কি বলেন?
কনভেনশনাল মানে কি? কে হলো? স্যার জানি না। এক কনভেনশনাল মানে জানেন না? কনভেনশনাল আমরা তো অনেক উচ্চারণ করি, শব্দটা ব্যবহার করি, তাই না? জেনারেল কনভেনশনাল বলতে এখানে প্রচলিত। বোঝাচ্ছে জেনারেল আর কি, সাধারণ। ঠিক আছে, তো এখন সাধারণ পদ্ধতি হলো এটা, আপনাদের একটা শিখলেই হবে, আপনাদের 10-12টা শেখার দরকার নেই আর কি। এছাড়াও এই যে এনিকেম প্রসেস আছে, আর সুমিতোমো ইউনিয়ন কার্বাইড প্রসেস বলেও আছে। ঠিক আছে, এগুলি খুব ডিপেন্ড করে কি এখানে একটু এক্সট্রাঅর্ডিনারি ক্যাটালিস্ট ব্যবহার করা হয়। যেমন এনিকেমের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই আমাদের একটা ক্যাটালিস্ট ব্যবহার করা হয়েছে এখানে, এটাকে উল্লেখ করা হয়েছে TS1 দিয়ে। এই সাইক্লোহেক্সাননকে যদি অ্যামোনিয়া আর পারক্সাইডের উপস্থিতিতে এই ক্যাটালিস্টের সাথে মানে ক্যাটালিস্টের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়, তাহলে আমরা আলটিমেটলি ওই অক্সাইম পাবো। অক্সাইমকে আবার কি করা হচ্ছে, সুমিতোমো ইউনিয়ন কার্বাইড প্রসেস দিয়ে যখন আমরা বিক্রিয়া করাচ্ছি তখন আমরা পাচ্ছি আমাদের ক্যাপ্রোল্যাকটাম। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দুইটা প্রসেস দেখতেছি, একটা হলো কনভেনশনাল সিনথেসিস, আরেকটা হলো এনিকেম প্রসেস, আর সুমিতোমো ইউনিয়ন কার্বাইড প্রসেস, এই দুইটার মিক্সচার। আমি তাও পয়েন্ট আউট করে দিই যেহেতু রেকর্ডিংটা আপনাদের কাছে থাকে। প্রথমটা হলো এই কনভেনশনাল সিনথেসিসের অংশ, আরেকটা হলো এনিকেম আর সুমিতোমো ইউনিয়ন কার্বাইড প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, এই দুইটা প্রসেসে সাধারণত আমরা মনোমারটাকে তৈরি করি। মনোমারটা কি? ক্যাপ্রোল্যাকটাম। এরপরে বিক্রিয়াটা কিভাবে হয়, মনোমার থেকে আমরা কিভাবে পলিমারে কনভার্ট করব, দেখেন প্রথম কথা কি বলছে, নাইলন 6 ইজ প্রিপেয়ার্ড বাই রিং ওপেনিং পলিমারাইজেশন অফ ক্যাপ্রোল্যাকটাম। কি ধরনের পলিমারাইজেশন? রিং ওপেনিং পলিমারাইজেশন। ঠিক আছে, ইট ইজ হিটেড অ্যাবাউট 533 কেলভিন ইন অ্যান ইনার্ট অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। ঠিক আছে, ইনার্ট অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন বা নাইট্রোজেনের উপস্থিতিতে ইনার্ট করা হয় রিঅ্যাক্টরটাকে। তারপরে এটাকে হিট করা হয় 533 কেলভিন টেম্পারেচারে অ্যাবাউট 4 to 5 আওয়ার্স। তখন কি হয়, এই উত্তাপে রিংগুলি ভেঙে যায়, এই পলিমারের রিংগুলি ব্রেকডাউন করে। ব্রেকডাউন করলে পরস্পরের সাথে বিক্রিয়া করার সুযোগ পায়। যদি নিচে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন কি বলছে, এখানে যদি রিংটা ব্রেকডাউন করে তাহলে কি হবে, এক পাশে অ্যামোনিয়াম গ্রুপ আসতেছে, অ্যামোনিয়া, আরেক সাইডে কি এই কার্বনিল গ্রুপটা আসতেছে, কিটোন। কার্বনিল গ্রুপ। ঠিক আছে, এইটা জাস্ট ইজি। এখন কি হচ্ছে, এই পাশে আবার অ্যামোনিয়ার এই পাশে কি হবে বলেন দেখি, এই পাশে কি হবে, আরেকটা রিপিটিং ইউনিটের কার্বনিল গ্রুপ, তারপর আবার কি 6টা কার্বন যাবে এইভাবে, আবার তার শেষে কি হবে, অ্যামোনিয়া NH গ্রুপ আসবে। ক্লিয়ার? মানে জাস্ট আগের মতো রিপিটিং ইউনিট কি, আর এই পাশে কি হবে, এই পাশে আবার NH। এই পলিমারাইজেশনটাকে বলা হয় রিং ওপেনিং পলিমারাইজেশন। আবার এই সাইড থেকেও চেইনটা কন্টিনিউ করবে। ক্লিয়ার?
ওকে, এবার কেউ একজন বোধহয় নাইলন 66 নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন, তাই না? যে নামকরণের সাথে কিভাবে সম্পর্কিত। আসলে এবার আলোচনা স্যার করি। এখন নাইলন 66 এর মনোমার কি কি বলেন? এটা খুব কমন একটা এক্সাম্পল। এটা আমি ওই পলিমারাইজেশনের শুরুতেও বারবার বলছি, কনডেনসেশন রিঅ্যাকশনের ক্ষেত্রেও বলছি। স্যার পলিএমাইড। তৈরি হয় কিভাবে? মনোমার গুলি কি কি দেখেন, আপনার স্ক্রিনেই দেওয়া আছে, যদি মনে থাকে আর কি। মনে নাই? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর এডিপিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে কি আছে? ডাইঅ্যামিন আর ডাইঅ্যাসিড। এই অ্যামাইড গ্রুপ কিভাবে তৈরি করবে? এখানে এই অ্যামিনের সাথে কার্বক্সিল গ্রুপের বিক্রিয়া হয়, তাই না? বিক্রিয়া হলে কি তৈরি করবে? ওয়াটার। এটা কনডেনসেশন পলিমারাইজেশন হবে। তাহলে এখান থেকে কি হবে? একটা হাইড্রোজেন রিমুভ হলো, আর এখান থেকে কি আউট হলো? এখান থেকে কি চলে যাবে? ওইস। ওইচ। ভেরি গুড। তাইলে কি এটারও এক হাত খালি হলো, এটারও এক হাত খালি হলো, তাই না? কার্বনেরও একটা হাত খালি হয়েছে, নাইট্রোজেনেরও। এই কারণে এইভাবে বন্ডেড হলো। দেখেন এখানে কিন্তু তাই হয়েছে। খেয়াল করছেন? খেয়াল করছেন? এই অ্যামিন গ্রুপ আর কার্বক্সিল গ্রুপের বিক্রিয়ায় ওয়াটার তৈরি হলো, যে ওয়াটারটা রিলিজ হয়ে যাওয়ার পরে এরা পরস্পরের সাথে কি ফাংশনালিটি তৈরি করলো? অ্যামাইড ফাংশনালিটি। এটা হলো জেনারেল বিক্রিয়া, যেটা নাইলন 66 এর। এখন কেন এটা 66 হলো আর কি, সেটা হলো আপনাদের চিন্তার বিষয়। আপনারা দেখি একটু বলার চেষ্টা করেন, ওইখানে দেখে, ওই রিয়াকশনটা দেখে যে কিভাবে তৈরি হলো। স্যার এটাতে 610ও হয় স্যার, নাইলন 610। আমি তো সেটাই বলতেছি, এই 66 কিভাবে হলো সেটা বলার চেষ্টা করেন দেখে। আপনাদের স্ক্রিনে ওই রিয়াকশন আছে না এখনো? আছে কি নাই? স্যার সেই তো কার্বন কার্বন 6 সংখ্যা। হ্যাঁ, দুইটা করে মোট 6 আছে, 12টা দুইটা একই সাইডে। মনোমারে কি আছে? আলাদা আলাদা করে কি আছে? 6 করে কার্বন সংখ্যা আছে। আছে স্যার, এই জন্য আমাদের এখানে 66 লেখা হয়েছে। মানে এটা হলো কমন আর কি। কার্বন সংখ্যার উপরে মনোমার গুলির বা রিপিটিং ইউনিটের, মনোমারের থেকে হলো রিপিটিং ইউনিটের কার্বন সংখ্যার উপরে কিন্তু আমাদের কি এই জিনিসটা নির্ভর করতেছে, তাই না? জি স্যার। একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে আরেকটা স্লাইড শেয়ার করার চেষ্টা করতেছি। আর আমি নাম ডাকবো, সবাই প্রস্তুত হন। আর 2 মিনিটের মধ্যে আমি নাম ডাকবো, সেটার জন্য রেডি হন। বলেন স্যার এটা তো হেক্সামিথিল ডাইমিনের সাথে স্যার এডিপিক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট উত্তপ্ত বা ঘনীভবন করলো স্যার, নাইলন 66 উৎপন্ন হয় স্যার। তাই তো।
সেটাই তো বললাম। আর কোনো মানে এখানে আপনি আসলে কি বোঝাইতে চাচ্ছেন সেটা বলে। স্যার এডিপিক অ্যাসিডটা সংকেতটা স্যার একটু বলবেন। এই তো দেওয়াই আছে, স্ক্রিনে শেয়ার করা নাই। স্যার দেখা যাচ্ছে না কিছু। স্ক্রিন তো শেয়ার করাই আছে। এখন দেখতে পাচ্ছেন না? এখনো দেখতে না, পাচ্ছেন না? না স্যার। স্যার দেখা যাচ্ছে না। স্ক্রিন তো শেয়ার দেওয়া। স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ বলেন, এডিপিক অ্যাসিড দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি তাহলে আপনাদের আরেকটা নাইলনের এক্সাম্পল দেখাই। আচ্ছা, পাইছি এক্সাম্পল, একটু অপেক্ষা করেন। হয়ে গেল। এই। আপনারা চিত্রটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতেছি। জি স্যার। আচ্ছা, এখানে প্রথমে যে মনোমারটা নিছে সেটা কি? ডাইঅ্যামিনটা নাম কি? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তার মানে এটার মধ্যে কয়টা কার্বন আছে? 6টা। হ্যাঁ 6। এখানে 1 2 3, যদিও এখানে 4টা দেখাচ্ছে কিন্তু এটা আসলে হবে 6 কার্বন বিশিষ্ট। এখানে আছে পয়েন্ট এন্ডে থাকার কথা, ঠিক আছে? তাহলে এটা 6 কার্বন বিশিষ্ট হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। ওকে, আর এর সঙ্গে বিক্রিয়া করছে কি? সেবাসয়েল ক্লোরাইড। এটা একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এটা অ্যাসিড ক্লোরাইড গ্রুপ। যদি মনে থাকে অ্যাসিড ক্লোরাইড গ্রুপ কিভাবে তৈরি হয়? অ্যাসিড ক্লোরাইড গ্রুপ তৈরি হয় হলো আমাদের এই হাইড্রোক্সিল গ্রুপ যেটা ছিল কার্বক্সিলিক অ্যাসিডের, সেটা যদি ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়, ঠিক আছে? যদি এই কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচ গ্রুপটা আমাদের কি দিয়ে রিপ্লেস হয়? ক্লোরিন দিয়ে, তাহলে আমরা এটাকে বলি অ্যাসিড ক্লোরাইড গ্রুপ, ঠিক আছে? তো সেই এটা এখানে ব্যবহার করা হয়েছে অ্যাসিড ক্লোরাইড গ্রুপ। অনেক ক্ষেত্রেই সরাসরি কার্বক্সিলিক অ্যাসিডটা পাওয়া যদি না যায় বা ব্যবহারের সুবিধার্থে অ্যাসিড ক্লোরাইড গ্রুপ দিয়ে বিক্রিয়া করা হয়, দুইটা সেম জিনিসই। আচ্ছা, এই সেবাসয়েল ক্লোরাইডের দেখেন কার্বন সংখ্যা হলো 10টা। এটার কার্বন সংখ্যা কত? 10টা। আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের কার্বন সংখ্যা কত? 6টা। 6টা। এই জন্য এটার নাম কি হয়েছে? নাইলন 6-10। ওকে, প্রথমে আমরা ডাইঅ্যামিনের নাম, যত কার্বন সংখ্যা আছে সেটা ধরবো, তারপরে আমরা যাব ডাই অ্যাসিডের যে কার্বন সংখ্যা আছে সেটা। যেহেতু নাইলন 6-6 এর দুইটার সংখ্যাই 6 করে, সেই জন্য ওটার নাম কি হয়েছে? নাইলন 6-6।
ওকে, আর নাইলন 610 এর ক্ষেত্রে আমরা কি বুঝবো, যে এইখানে যে ডাইঅ্যামিনটা ব্যবহার করা হয়েছে সেই ডাইঅ্যামিনে কার্বন সংখ্যা কত, 6, আর ডাইঅ্যাসিডে কার্বন সংখ্যা কত হবে, 10। তাহলে নাইলনের নামকরণ কিভাবে করা হয়, এর মধ্যে যে রিপিটিং ইউনিট আছে সেই রিপিটিং ইউনিটগুলির কার্বন সংখ্যার উপরে নির্ভর করে। যদি এখানে একটাই মনোমার থাকে তাহলে তার কার্বন সংখ্যাই হবে নাইলনটার নাম। যেমন তাইলে হইতে পারে নাইলন 6, নাইলন 10, যাই বলেন এরকম হবে আর কি। আর যদি দুইটা মনোমার থাকে তাহলে কিভাবে নামকরণ করবেন বলেন একজন? নাইলন শব্দটা বসবে, তারপরে কি হবে? তাড়াতাড়ি, আমাদের নাম ডাকতে হবে, আর বেশি সময় নাই ক্লাসের। কি বুঝাইলাম? মানে স্যার হচ্ছে যে মানে দুইটা মনোমার, মানে একটা মনোমারের মানে যে কয়টা কার্বন থাকবে আরেকটা মনোমারের যে কয়টা কার্বন ওই ওয়াইজ আমি বলা কি হবে। বললাম এতক্ষণে, আবার বলতেছি, আমি আরেকবার রিপিট করব। যদি দুইটা মনোমার থাকে তাহলে যখন আমরা লিখবো নাইলন শব্দটা তো আসবে বা পলিয়ামাইড শব্দটা আসবে, কিন্তু তারপরে নাম্বারগুলি কিভাবে সিরিয়াল করব? কার নাম্বার আগে আসবে, কার নাম্বার পরে যাবে, কার্বন সংখ্যা। ডাইঅ্যামিনটা আগে আসবে। এখানে যদি খেয়াল করেন, এখানে কি বলা হয়েছে, কার্বন 6, নাইলন 610, প্রথমে কারটা আসবে ডাইঅ্যামিন, তারপরে কমা দিতে হবে, কমা দিয়ে কারটা লিখবেন ডাইঅ্যাসিডেরটা। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই নামকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উদাহরণ দিয়ে অনেক সময় এই প্রশ্নটা আসে। কিভাবে নামকরণ করবেন এই প্রশ্নের উত্তরটা আপনাদের শিখতে হবে। নিজের ভাষায় শিখেন আর টেক্সটের ভাষায় লেখেন, যেভাবেই করেন উদাহরণ সহ এটা শিখবেন। ক্লাসের কিছু ব্যাপার কিন্তু নোট ডাউন করতে হয় অবশ্যই, খাতায় লিখে নিয়ে আমি যা বললাম। ওকে, এবার নাম ডাকবো, সেটার জন্য প্রিপেয়ার্ড হন।